আনসার ভিডিপি হবে প্রযুক্তিতে দক্ষ মানবিক বাহিনী, জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যগণ সামাজিক সচেতনতা সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের মতন গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও সক্রিয় অবদান রাখছে। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনায় থাকবে না, থাকবে কঠোর অবস্থান, নতুন ডিএমপি কমিশনারের অঙ্গীকার। খুলনা মেডিকেলে আগুনের ঘটনায় 4 জনের প্রাণহানি, আহত 5। শর্ট সার্কিট থেকে আগুন, ধারণা ফায়ার সার্ভিসের। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফিরল ওমানে নিহত 4 ভাইয়ের কফিনবন্দি মরদেহ, স্বজন ও এলাকাবাসীর আহাজারি। বেইজিংয়ে শি পুতিনের বৈঠক, পশ্চিমা চাপের মধ্যেই সম্পর্ক জোরদারের প্রত্যয়, যৌক্তিক বিশ্ব ব্যবস্থায় গুরুত্বারোপ। ঘরের মাঠে প্রথম পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ, সিলেটে টাইগারদের 78 রানের রোমাঞ্চকর জয়। এবং ফেড কাপে টানা তৃতীয় শিরোপা চায় বসুন্ধরা কিংস, মুকুট পুনরুদ্ধারে মরিয়া মোহামেডান, ফাইনাল বিকাল 5:30টায়। স্বাগত নিউজ 24 সংবাদে, পুরো আয়োজনের সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, বিস্তারিত জানাবো। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে প্রযুক্তিতে দক্ষ মানবিক সামাজিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে গাজীপুরের শফিপুর বাহিনীর 46তম জাতীয় সমাবেশ যোগ দেন তিনি। বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার ও ভিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মহান মুক্তিযুদ্ধে বাহিনীটির অবদান স্মরণ করেন সরকার প্রধান, শ্রদ্ধা জানান শহীদ সদস্যদের প্রতিও। বাহিনীর সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যগণ সামাজিক সচেতনতা সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের মতন গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও সক্রিয় অবদান রাখছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ আনসার বাহিনীর গৌরবজনক ভূমিকা রয়েছে। বাংলাদেশ আনসার ও ভিডিপির 46তম জাতীয় সমাবেশ থেকে আমি তাদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনায় আনা হবে না, বিবেচনায় আসবে না দোষীর সামাজিক অবস্থানও, বলেছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন। জানান, কঠোর হাতে দমন করা হবে উগ্রবাদ এবং মব কালচার। শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে চলতে থাকবে সাঁড়াশি অভিযান। বুধবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। নতুন দায়িত্ব পাওয়ার 3 দিন পর গণমাধ্যমের মুখোমুখি হলেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ। বললেন নগরের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা, জানালেন তার পরিকল্পনা। অপরাধ দমনে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দিলেন তিনি। চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ছিনতাই এবং যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। অপরাধী যেই হোক, তার কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না। তিনি আরো বলেন, অপরাধ দমনে বাড়ানো হচ্ছে প্রযুক্তির ব্যবহার, দমন করা হবে মব কালচার, বিবেচনায় আনা হবে না অপরাধীদের রাজনৈতিক পরিচয়। সম্প্রতি ডিএমপির সিটিডিসির অধীনে স্থাপিত ডিজিটাল ফরেনসিক ল্যাব আইসিটি মন্ত্রণালয়ের স্বীকৃতি লাভ করেছে, যা সাইবার সুরক্ষা আইন এবং এর অধীনে যে মামলা সেগুলোর তদন্তের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে। দৃঢ়চিত্তে বলতে চাই, যদি কেউ মব কালচার করার চেষ্টা করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি ব্যবস্থা নেব। জানান, মহানগরীর থানা হবে জনবান্ধব, দায়িত্বে অবহেলা করলে পুলিশের বিরুদ্ধে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। তিনি আরও বলেন, চলতি মাসে 2000-এর বেশি অপরাধীকে আটক করেছে ডিএমপি। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। আপিল বিভাগে মামলা চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে বিলুপ্ত হওয়ার প্রজ্ঞাপন নজরে আনা হলে এই প্রতিক্রিয়া জানান উচ্চ আদালত। পরে আলাদা সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে রিটকারী আইনজীবী শিশির মুনির বলেন, চূড়ান্ত নিষ্পত্তির আগেই কার্যক্রম বিলুপ্ত করায় সরকার আদালত অবমাননা করেছেন। আগামীকাল সরকারের বিরুদ্ধে অবমাননার আবেদন করা হবে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে কর্মরত 15 বিচারককে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
তারা যে কাজ করেছেন এটি আদালত অবমাননা করেছেন। এই সচিবালয়ের স্ট্রাকচারকে তারা ডিসমেন্টাল করেছেন। এই সচিবালয়ে যাকে সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি থেকে শুরু করে 15 জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ের কাছে ন্যস্ত করেছেন। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে সরকার ইচ্ছে করে বিচার বিভাগের সঙ্গে একটা টাসেল লাগাতে চায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের ঘটনায় 4 জন নিহত এবং 5 জন আহত হয়েছেন। বুধবার সকালে হাসপাতালের প্রধান ভবনের 3য় তলায় আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এর সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। মাকসুদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। ভোর 6:30 হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দ, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের 3য় তলার জরুরি অপারেশন থিয়েটারে এই দুর্ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়লে একে একে বিস্ফোরিত হতে থাকে এসি ও অক্সিজেন সিলিন্ডার সহ হাসপাতালের বিভিন্ন মালামাল। এতে আতঙ্কিত হয়ে ছুটোছুটি করতে থাকে হাসপাতালের নার্স, রোগী সহ তাদের স্বজনরা। প্রত্যক্ষদর্শীরা জানান, আতঙ্কিত হয়ে লাফ দিতে গিয়ে 4 জন নিহত ও 5 জন আহত হন। আগুন নির্বাপনে কোনো ধরনের ব্যবস্থা ছিল না বলে অভিযোগ রোগী ও স্বজনদের। হাসপাতালে ফায়ার ফাইটার নাই, আর যারা আগুন নিভাবে তাদের দরকার হচ্ছে আগুন সম্পর্কে জানা। যার জন্য হাসপাতালে যারা ওয়ার্ড বয় তারা ওয়ার্ডের কাজ করে, ডাক্তারের কাজ করে। এই দায়িত্ব নির্দিষ্টভাবে কেউ নাই আগুন লাগলে কার আগুন নিভাবে। যখন আগুন ধরছে তখন বিস্ফোরণ হয় বিকট শব্দে, সাথে সাথে একসাথে আগুন লেগে দেওয়াল মেয়াল সব ভেঙে গেছে। দেওয়াল সব ভেঙে গেছে। লোকেরা কইছে আমাকে বাঁচান, ওই ফায়ার সার্ভিসের লোক এসে বাঁচাতে গেল, বাঁচাতে যায় গ্রিল ভেঙে নিয়ে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের 1 ঘন্টা 15 মিনিটের নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা প্রায় 45 মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে হাসপাতালে কোনো অব্যবস্থাপনা ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান সংশ্লিষ্টরা। অ্যাকচুয়ালি আগুনটা কিন্তু ওটিতে লাগেনি। ওটি পাশে যে পোস্ট অপারেটিভ ওয়ার্ড এবং ওর পাশে একটা রুম থাকে, যেখানে এক্সট্রা যদি রোগী থাকে তাহলে সেখানেও 2টা বেডে আমরা রাখি। সেখানে পুরাতন কিছু এসি থাকে, কিছু অটোক্লেভের মেশিন, পুরাতন স্টোর বলা যায় একটা লোকাল একটা ইয়ের মতো। অতি সত্বর এই জায়গাটা রিকভারি হওয়া দরকার, অতি সত্বর। তো সেক্ষেত্রে আমি এই লোকাল এমপি হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে সংশ্লিষ্ট যারা এর সাথে রিলেটেড যে কর্তৃপক্ষ তাদের দৃষ্টিতে আমরা নিয়ে আসছি। আগুনের এই ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কথা ছিল 2 ভাই একসাথে দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসবেন। চলছিল সেই প্রস্তুতিও। 2 ভাইয়ের সঙ্গে সঙ্গী হয়ে দেশে ফিরলেন তার অপর 2 ভাই, কিন্তু বিয়ের সাজে নয়, বরং 4 জনই ফিরলেন সাদা কাপড়ে কফিনবন্দি হয়ে। ওমানে নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার 4 ভাইয়ের মরদেহ এলাকায় পৌঁছলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে রাঙ্গুনিয়ার আকাশ। নয়ন জয়ের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যে বাড়িতে বিয়ের সানাই বাজার কথা ছিল, যেখানে স্বজনদের কোলাহলে মুখর থাকার কথা, সবাই এলেন ঠিকই, কিন্তু কারো মুখে নেই আনন্দের হাসি। কোলাহল আর বিয়ের প্রস্তুতির ব্যস্ততার বিপরীতে বিষাদের কালো মেঘে আচ্ছন্ন পুরো বাড়ি। 4 ভাইয়ের কফিন ঘিরে স্বজনদের কান্না আর আহাজারিতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। এমন বিদায় মানতে পারছেন না কেউই। আমরা মানছে না তো, ওই বিষয়তে কিছু জানি না। আমরা বিদেশ থেকে আসতে জানি, আমরা অনেক রাজন থেকে আসতে চাই দেখতে। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত পরিবারের হাল ধরতে ওমান গিয়েছিলেন 4 ভাই। কেউ করতেন ব্যবসা, কেউ বা চাকরি। কষ্টার্জিত টাকায় কেনা জমিতে তুলেছিলেন 2 তলা ভবনও, কিন্তু সে ঘরে একবারের জন্য থাকতে পারলেন না। বিদেশের মাটিতে দুর্ঘটনায় নিথর হয়ে ফিরলেন বাড়িতে। তাদেরকে জান্নাতবাসী করার জন্য ওই কামনা করি, কারণ এলাকাবাসী, রাঙ্গুনিয়া, পুরো বাংলাদেশের জনগণ তাদের জন্য দোয়া করবে। জানা যায় ঢল নামে হাজারো মানুষের কান্নায় ভেঙে পড়েন প্রতিবেশীরা। হাজার হাজার মানুষ জানাজাতে এসেছে দূর দূরান্ত থেকে, একেবারে যে একটু জানে সে জানাতে এসেছে। 4 ভাইকে পাশাপাশি দাফন করা হয় একই কবরস্থানে। নামাজের জানাজায় সবার কাছে দোয়া চান তাদের আরেক ভাই এনাম। পরিবারকে সহায়তার পাশাপাশি ছোট ভাইয়ের কর্মসংস্থানের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরিবারের পাশে থাকার ক্ষেত্রে তার কর্মসংস্থানের বিষয়ে যদি আমাদের যত সম্ভব যতটুকু করা সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব। গেল মঙ্গলবার ওমানে মৃত্যু হয় 4 ভাইয়ের। রাতে মরদেহ বিমানবন্দরে পৌঁছায় এবং বুধবার সকালে রাঙ্গুনিয়ায় আনা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর 2 দিনের গণশুনানি চলছে। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শুনানি শুরু হয়, আর এবার 21 থেকে 29% দাম বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। শুনানিতে সভাপতিত্ব করছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান। বলেন, দাম না বাড়ালে মারাত্মক ঝুঁকিতে পড়বে বিদ্যুৎ খাত। তবে তীব্র বিরোধিতা করেন রাজনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি, ভোক্তা অধিকার সংগঠনের অংশীজনরা। সবশেষ 2024 সালের ফেব্রুয়ারিতে বিদ্যুতের পাইকারি দর বাড়ানো হয়। বিদ্যমান ট্যারিফ যদি বহাল রাখা হয় তাহলে সেক্ষেত্রে পিডিবির প্রাক্কলনে এসছে এটা 62,964.6 কোটি টাকা, আর আমাদের প্রাক্কলনে আসছে 56,868.1 কোটি টাকা। আগামী দিনের শিক্ষার্থীদের নেতৃত্ব ও নৈতিকতায় উদ্বুদ্ধ করে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে যোগ দেন তিনি, আর সেখানে বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও পুষ্টি নিশ্চিত করতে চায় সরকার, আর এই লক্ষ্যেই দেশের 65,000-এরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর কাজ চলছে। শিশুদের ওপর পড়ালেখার চাপ কমাতে নতুন কারিকুলাম সাজানো হচ্ছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। বিশ্বব্যাপী যেন আমাদের শিক্ষার্থীদের মান নেতৃত্ব দেবার মতো জায়গায় পৌঁছায়, এবং সেই কারণে আমরা এখন কাজ করছি আগামী নেতা তৈরি করবার। 65,000 প্লাস প্রত্যেকটি স্কুলে বাচ্চাদের নিউট্রিশিয়াস খাবার দেওয়ার ব্যবস্থা সরকার করছে, এবং এই খাবারে যেন কোনো গলদ না থাকে। দ্রুত সময়ের মধ্যে পুঁজিবাজার, এনবিআর সহ দেশের আর্থিক খাতগুলোকে বিকেন্দ্রীকরণ করা হবে বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে এক আয়োজনে এই কথা বলেন তিনি। আরও বলেন, কোনো ব্যক্তি নিজেকে ব্যাংকের মালিক দাবি করতে পারেন না, ব্যাংকের মালিকানা অংশীজনদের আর অর্থ আমানতকারীদের। অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। বলেছেন, সম্পদের সঠিক মূল্য যাচাই না করে বড় বড় ঋণ দেয়ায় ব্যাংকগুলো খেলাপি ঋণের মুখে পড়েছে। There is serious capital deficit in private sector. I hope you agree with me. Serious capital deficit. NPL থেকে শুরু করে মানি লন্ডারিং থেকে শুরু করে মিসরিপ্রেজেন্টেশনের মাধ্যমে টাকা বের করে, এবং বোর্ডের মেম্বার ইন কমিশন উইথ দ্য ম্যানেজমেন্ট তারাই টাকা নিয়ে গেছে। এফআরসিতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং প্রযুক্তি দিয়ে সজ্জিত করা হলে নিশ্চয়ই আমরা মনে করি যে সুশাসনের সংস্কৃতি গড়ে উঠবে। বেনাপোল সীমান্তের এক খামারি শখের বশে করেছেন উটের খামার। কোরবানির ঈদের ভালো লাভের আশায় রয়েছেন তিনি। এক একটি উটের দাম এবারে উঠেছে 30 লক্ষ টাকা। বিস্তারিত থাকছে রিপোর্টে। ঈদুল আজহায় কোরবানির পশু হিসেবে বরাবরই প্রাধান্য পায় গরু, এরপরই থাকে ছাগল, ভেড়া সহ আরো নানা গৃহপালিত পশু। তবে দিন দিন কোরবানির জন্য অন্যান্য পশুর সাথে উটের চাহিদাও বেড়ে চলেছে। বেনাপোলের সীমান্ত ঘেরা গ্রাম পুটখালি, সেখানে নাসির নামে এক লোক শখের বশে 5টি উট আমদানি করে শুরু করেন খামার। বর্তমানে সবকটি উটই বিশালাকার হয়ে উঠেছে। প্রতিদিনই উট দেখতে ভিড় করছেন উৎসুক মানুষ। প্রতিটি উটের বাজার দর ধরা হয়েছে 30 লাখ টাকা। ঈদ উপলক্ষে লাভের আশায় উট পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারি। আমি অনেক দূর থেকে এসেছি, এখানে কোটখালি যে উটের একটা খামার হয়েছে, কোটখালি চাষ হয়, নাসিরউদ্দিনের খামার দেখতে খুব ভালো লাগে। উটগুলো আমরা দেখার জন্য মাশাআল্লাহ এখানে আসছিলাম, তো দেখে মাশাআল্লাহ খুব ভালো লাগলো। এগুলো বলে যে আসলে মরুভূমির জাহাজ বলা হয় আরব দেশে। 3 বেলা খাদ্য খায়, সকালে, সন্ধ্যে, দুপুরে। এরা খায় সয়াবিন, গম, ভুট্টা, ছোলা, আলু, নিমের পাতা, বটের পাতা। বেনাপোলের সীমান্তবর্তী এই এলাকায় মরুভূমির পরিবেশ না থাকলেও সমতলে উট পালনকে সম্ভাবনাময় উদ্যোগ বলছেন পানি সম্পদ কর্মকর্তা। আশা উপজেলা কোটখালি ইউনিয়নে উটের খামার গড়ে উঠেছে। এখানে 5 উট আছে, আমরা দপ্তরের মাধ্যমে উটগুলো দেখাশোনা করছি এবং সুন্দরভাবে উটগুলো লালন পালন করছে। ঈদের বাজারে উট বিশেষ আকর্ষণ ফেলবে এমনটাই প্রত্যাশা খামারির। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পশ্চিমা নিষেধাজ্ঞা ও ভূ রাজনৈতিক চাপ উপেক্ষা করেই সম্পর্ক আরও জোরদারের ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার বেইজিংয়ে বৈঠকে বসেন তারা।
বিশ্বমঞ্চে শান্তি, জ্বালানি, নিরাপত্তা নিশ্চিতের উপর জোর দিয়েছেন এই দুজনই। গুরুত্বারোপ করেছেন একটি যৌক্তিক বিশ্ব শাসন ব্যবস্থা গড়ে তোলার উপর। চীনের রাজধানী বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে ঐতিহাসিক দ্বিপক্ষীয় বৈঠকে বসেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের ঠিক পরপরই এই বৈঠক বিশ্ব রাজনীতিতে এক নতুন কৌশলগত সমীকরণ তৈরি করেছে। পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ভূ রাজনৈতিক চাপকে বুড়ো আঙুল দেখিয়ে দুই নেতাই তাদের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বকে নজিরবিহীন উচ্চতায় নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। রাশিয়া ও চীনের বন্ধুত্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা কোনো লোভ বা চাপের মুখে ভাঙবে না, বরং এটি পুরো পৃথিবীর জন্য একটি উদাহরণ হবে। এ সময় বিশ্বমঞ্চে শান্তি, জ্বালানি, নিরাপত্তা নিশ্চিত করা এবং মানব জাতির জন্য একটি উন্নতর, ন্যায়পরায়ণ ও যুক্তিযুক্ত বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তারা। চীন এবং রাশিয়ার উচিত বৈশ্বিক শাসন ব্যবস্থাকে আরও যৌক্তিক ও ন্যায়পরায়ণ করতে কৌশলগত সমন্বয় বাড়ানো। মঙ্গলবার রাতে 2 দিনের সফরে বেজিং পৌঁছান পুতিন। এ নিয়ে গেল 1 বছরের মধ্যে দ্বিতীয়বার চীন সফর করছেন রুশ প্রেসিডেন্ট। আসমাতুলি, নিউজ 24। ঘরের মাঠে প্রথমবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ। সিলেট টেস্টে 78 রানের রোমাঞ্চকর জয়ে সিরিজ 2-0 ব্যবধানে নিজেদের করে নিয়েছে টাইগাররা। আর এই সাফল্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারতকে টপকে 5ম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। অনবদ্য এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্টেডিয়ামে তখন শুধু অপেক্ষা আর অপেক্ষা, একটা উইকেট, একটা ভুল আর একটা মুহূর্তের। আর সেই মুহূর্তটাই এনে দিলেন তাইজুল ইসলাম। খুররম শাহজাদ ক্যাচ দিলেন বাউন্ডারিতে। তানজিদ তামিম বলটা মুঠোয় ভরতেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় লাল সবুজের উৎসব। পাকিস্তানকে আবারও হোয়াইট ওয়াশ করল শান্ত বাহিনী। যদিও শেষ দিনের সকালটা খুব একটা সহজ ছিল না বাংলাদেশের জন্য। বৃষ্টির কারণে দেরিতে শুরু হয় খেলা। মাঠে নেমে প্রতিরোধ করেন মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান। সংখ্যা বাড়াচ্ছিল ক্যাচ মিসগুলো। একটা সময় হতাশা ছড়িয়ে পড়েছিল পুরো মাঠে। কিন্তু পানির বিরতিটাই বদলে দিল পুরো দৃশ্যপট। বিরতি থেকে ফিরে নতুন আগ্রাসনে মাঠে নামে টাইগাররা। সাজিদ খানকে ফিরিয়ে গুরুত্বপূর্ণ জুটি ভাঙেন তাইজুল ইসলাম। এরপরই আসে সবচেয়ে বড় মুহূর্ত। গলার কাটা মোহাম্মদ রিজওয়ানকে থামান শরীফুল ইসলাম। তাইজুল একের পর এক আঘাতে গুড়িয়ে দেন পাকিস্তানকে। 6 উইকেট শিকার করে ম্যাচ সেরা বনে যান এই বাহাতি স্পিনার। আর 437 রানের অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান থামে 358 রানে। ঢাকা টেস্টের পর সিলেট টেস্টেও ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। আর সেই জয়ে ভারতকে পেছনে ফেলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে 5ম স্থানে উঠে গেছে শান্ত বাহিনী। এবার লক্ষ্য আরও এক ধাপ এগিয়ে যাওয়া। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তাসবিহ শরণ, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।